যারাই এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আগের আমার যে ডিবিএমএসের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আগে দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পারপাস অফ ডিবিএমএস। আমরা ডিবিএমএস কেন ব্যবহার করি? আগে আমাদের রেকর্ড কিপিংয়ের সিস্টেম ছিল ফাইল সিস্টেম। আমরা ফাইল আকারে ডেটাগুলোকে রাখতাম, কিন্তু সেক্ষেত্রে কিছু ড্রব্যাকস, কিছু অসুবিধা দেখা গেছে, যেগুলোকে ওভারকাম করার জন্যই ডিবিএমএস আনা হয়েছে। তো কী কী অসুবিধা, কী কী ড্রব্যাকস ফাইল সিস্টেমে ছিল সেগুলো আগে পড়ি, ঠিক আছে? তাহলে ফাইল সিস্টেমে যখন রেকর্ড রাখা হতো তখন একই রেকর্ড অনেক সময় দুবার রাখা হয়ে যেত, যেটাকে বলা হয় যে ডুপ্লিকেশন অফ ডেটা। মানে একই ডেটা ফাইল সিস্টেমে এরকম কোনো কিছু শো করতো না যে যখন আমরা একটা রেকর্ড অলরেডি দেয়া হয়ে গেছে, আমরা যখন আরেকটা রেকর্ড ওখানে লিখতে যাচ্ছি এরকম কোনো এরার মেসেজ বা এরকম কিছু আসতো না যে এই রেকর্ডটা আগে থেকেই রয়েছে, ঠিক আছে? তাহলে সেই অসুবিধাটার জন্য কি হতো যে না একই জিনিস 2-3 বার হয়তো বা এন্ট্রি হয়ে যেত। সেই প্রবলেমটাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি প্রবলেম। আর এই ডেটা রিডান্ডেন্সির জন্য এক রকমের টেবিল বা যে রেকর্ড যেখানেই রাখা হতো তার সেই রেকর্ডে এক রকমের অসঙ্গতি বা ইনকনসিস্টেন্সি দেখা যেত, ঠিক আছে? কনসিস্টেন্ট থাকতো না ডেটাগুলো, ঠিক আছে? এক রকমের অসঙ্গতি দেখা যেত, কেননা একই জিনিস দুবার দেয়া হয়ে গেল, ঠিক আছে? তাহলে হতে পারে যে একটা জায়গায় কোনো প্রতিষ্ঠানে যে এমপ্লয়িগুলো রয়েছে তাদের স্যালারি ইয়েতে একজনের এমপ্লয়ি ডিটেলসে একই এমপ্লয়ির এগেনস্টে দুবার হয়তো বা তার স্যালারির যে স্টেটমেন্ট রয়েছে সেটা দুবার এন্ট্রি হয়ে গেছে। তো সেটা অবশ্যই সেটায় অসুবিধা দেখা দিতে পারে যে একই জিনিস দুবার হচ্ছে। সেইগুলো থেকে ওভারকাম করার জায়গাটা ফাইল সিস্টেমে ছিল না। বা অনেক সময় ব্যাংক ট্রানজ্যাকশানের ক্ষেত্রে এরকম কিছু হয়েছে, হয়তো বা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মানি ট্রান্সফার হচ্ছে, তো আমরা একটা এক্সাম্পল হিসেবে এটা বলতে পারি যে এক জায়গা থেকে একজনের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, আরেকজনের অ্যাকাউন্টে টাকা তখনও ঢোকেনি, কিন্তু অ্যাকচুয়ালি তো এক জায়গা থেকে কাটলো আরেক জায়গায় টাকা ঢুকলো। তাহলে আগে যে টাকা ঢোকা টাকাটা একটা অ্যাকাউন্টে ঢুকলো বা টাকাটা একটা অ্যাকাউন্ট থেকে বেরোলো, আগেও টোটাল অ্যামাউন্ট যা থাকবে পরেও তো টোটাল অ্যামাউন্ট তাই থাকবে। কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশান হয় যে একটা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে বেরিয়ে গেছে, একটা অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে দেখাচ্ছে, কিন্তু আরেকটা অ্যাকাউন্টে প্রবেশ করেনি টাকাটা, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে কিন্তু বলা হয় ইনকনসিস্টেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে ইনকনসিস্টেন্সি কথাটার মানে কি বোঝাচ্ছে, যেখানে কনসিস্টেন্ট না ব্যাপারটা, যেখানে দুটো জিনিস ব্যালেন্স হচ্ছে না, এরকম কোনো সিচুয়েশান, এরকম কোনো অবস্থা, সেটাকে ইনকনসিস্টেন্সি বলা যেতে পারে। সেরকমই একই রেকর্ড যদি দুবার, একই ব্যক্তির রেকর্ড যদি দুবার এন্ট্রি হয়ে থাকে কোনো টেবিলে, তখনও কিন্তু কোনো কনসিস্টেন্সি থাকে না সেই টেবিলটার, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই রেকর্ড বা ওই টেবিলটা ইনকনসিস্টেন্ট অবস্থায় থাকে, এবং ওই প্রবলেমটাকে আমরা বলতে পারি ডেটা রিডান্ডেন্সি প্রবলেম, যেটা ফাইল সিস্টেমে ছিল, ঠিক আছে? আরও কি? ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। কিছু আনঅথরাইজড ইউজার অনেক সময় ফাইল সিস্টেমে যে কেউ ফাইল সিস্টেমটাকে ইউজ করতে পারতো, কোনো রকম এরকম সিকিউরিটি বা কোনো অ্যাক্সেসিং কোনো অথেন্টিকেশন এরকম কিছু ফাইল সিস্টেমে ছিল না। মানে ধরো কোনো স্কুলে কোনো ফাইল সিস্টেম কোনো স্টুডেন্টও ইউজ করতে পারছে, কোনো টিচারও ইউজ করতে পারছে, এরকম তো হওয়ার কথা না। যেমন কোনো স্কুলে কোনো প্রতিষ্ঠানের লাইব্রেরি আছে, তো লাইব্রেরির যে রেজিস্টার বুকটা রয়েছে সেটা যদি লাইব্রেরিয়ানও ব্যবহার করতে পারে, আবার যে কোনো স্টুডেন্ট এসে সেই বুকটা যদি ব্যবহার করে নেয়,
তাহলে তো মুশকিল, রেকর্ড হারিয়ে যেতে পারে, কারোর গোপন রেকর্ড চুরি হয়ে যেতে পারে, কেউ ইস্যুর ডেট বদলে দিতে পারে, কেউ কাগজ ছিঁড়ে নিয়ে চলে যেতে পারে। ফাইল সিস্টেমের ক্ষেত্রে যদি ফাইল সিস্টেম আমি বলে থাকি, তো সেখানেও এরকম কোনো সুবিধা ছিল না যে কোনো অথরাইজড ইউজারই ওটা ইউজ করতে পারবে, এরকম কোনো সুবিধা ফাইল সিস্টেমে ছিল না। কিন্তু ডিবিএমএসে এই সমস্ত সুবিধা রয়েছে। এবং ডেটা, এটাকেই বলা হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। আরও অনেক কিছু অ্যাক্সেসিংয়ে হতে পারে, যেমন খুব সহজে কোনো ডেটা আমরা খুঁজে পেতাম না, ফাইল সিস্টেমে এই অসুবিধাও ছিল। খুব সহজে কোনো ডেটা আপডেট করা, কোনো ডেটা ডিলিট করা, এই জিনিসগুলো ইনসার্ট করা, এই জিনিসগুলো অ্যাক্সেস করা যেগুলোকে বলে, এই সবকটাই অ্যাক্সেসের মধ্যেই পড়ে। অথেন্টিকেশন দেওয়া, আপডেট, ডিলিট, এই ডিফিকাল্টিগুলো ফাইল সিস্টেমে কিন্তু ছিল। এটা ফাইল সিস্টেমের একরকম ড্রব্যাক, ঠিক আছে। কিন্তু এই প্রবলেমটা ডিবিএমএসে নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেটা আইসোলেশন। ধরো আমরা একই সঙ্গে প্রত্যেকে কোনো একটা ট্রেনের জন্য টিকিট বুক করছি, তো প্রত্যেকে আলাদাভাবে টিকিট বুক করছি এবং প্রত্যেকে আলাদাভাবেই টিকিটটা বুক করতে পারছি, যদিও আমরা একই ট্রেনের জন্য করছি। তাহলে যদি আমরা এখন কি হচ্ছে যে আমরা যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টিকিটটা বুক করতে পারছি, কিন্তু আগে কি হতো যে আমাদের লাইনে দাঁড়াতে হতো, একজন পাবে, তারপরে আরেকজন পাবে। অনেকটা ব্যাপারটা এটা জাস্ট একটা এক্সাম্পল যে ডেটা আইসোলেশন মানে একই সুবিধা অনেকে একসঙ্গে পেতে চাইলেও সুবিধাটা তারা একই রকম পাবে, একাও যখন পেতে চাইবে তখনও সে একই রকমই পাবে। কোনো রেস্টুরেন্টে আমরা গেলাম, কোনো খাবারের অর্ডার দিলাম, আমি যেদিন একা থাকলাম সেদিন আমি যে খাবারটা পাবো, সেই দিন পরের দিন যদি সেখানে 10 জনও থাকে, 10 জন যদি ওই একই জিনিস অর্ডার দেয়, 10 জন কিন্তু ওই একই টেস্টেরই খাবার পাবে, ঠিক আছে। এই যে একই পরিষেবাটা পাওয়া যাচ্ছে একই জিনিসের উপরে, তাতে কোনো যে তার আউটপুটটায় কোনো যে পার্থক্য নেই, তার যে আউটকামটা সেটা যদি সেমই হয়, সেক্ষেত্রে যদি আলাদা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, একই রকম আউটপুট পাওয়া যায় একই জিনিস চেয়ে, এই জিনিসটা ফাইল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ছিল না, সেখানে একটা প্রবলেম হতো, ঠিক আছে। এরকম আলাদা লোকে আলাদা ট্রানজ্যাকশন হচ্ছে, প্রত্যেকে একই রকম আউটপুট পেতো না, কেউ বেশি কেউ কম, ঠিক আছে। সেটাকেই আমি জাস্ট এটা একটা উদাহরণ হিসেবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা এই টাইপের জিনিসগুলোকে বলে ডেটা আইসোলেশন, যেটা কিনা ফাইল সিস্টেম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেটা সিকিউরিটি। আমি আগেই যখন অ্যাক্সেসিং ডেটার ক্ষেত্রে বললাম, তখনই আমি বললাম কি যে না, আনঅথরাইজড অ্যাক্সেস ফাইল সিস্টেমে ছিল, মানে অথরাইজেশন ছাড়াও যে কেউ অ্যাক্সেস করতে পারতো ফাইল সিস্টেম, যার ফলে অবশ্যই সিকিউরিটির অভাব ছিল। তাহলে ডেটা সিকিউরিটির একটা অভাব ফাইল সিস্টেমে ছিল, যেটা ডেটাবেসে নেই। আর ট্রানজ্যাকশন প্রবলেম, এই যে ডেটা আইসোলেশন যখন বললাম, তখন যেরকম বললাম যে একই জিনিস যদি 4-5 জন চাইছে, তারা যদি সেম আউটপুট না পায়, আউটকামটা যদি সেম না পায়, রেজাল্টটা যদি সেম না আসে তাদের কাছে যে সার্ভিসটা, তখন অবশ্যই ট্রানজ্যাকশন প্রবলেম সেটা আসছে, ঠিক আছে। কিন্তু ডিবিএমএসে সেরকম কোনো প্রবলেম নেই। এই অসুবিধাগুলো থেকে বেরোনোর জন্যই আমাদের কেন ডিবিএমএস, এই অসুবিধা, এই যে ড্রব্যাকসগুলো ফাইল সিস্টেমে ছিল, এই ড্রব্যাকসগুলো থেকে বেরোনোর জন্যই আমাদের ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সফটওয়্যারটা, যেখানে ডেটাকে আমরা কালেক্টও করছি, আবার ডেটা যেগুলোকে কালেক্ট করেছি সেগুলোকে ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যারও রেখেছি, সেই সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম। তো অবশ্যই তার অ্যাডভান্টেজ কী, অবশ্যই এই যে এর যেগুলো ড্রব্যাকস ছিল, সেই ড্রব্যাকসগুলো এখানে নেই।
সেই ড্রব্যাকসগুলোকে এখানে কমাতে পারছি আমরা, সেগুলোই হলো ডিবিএমএসের অ্যাডভান্টেজ। তাহলে কি না, এটা কি করছে, ওয়াই ডিবিএমএস এটা কি করছে, এটা প্রিভেন্ট করছে ডুপ্লিকেশন অফ ডেটা, মানে ডুপ্লিকেশন অফ ডেটা মানে রিডিউস রিডান্ডেন্সি। যখনই আমরা একই টাইপের ডেটা আরেকবার এন্ট্রি করতে যাব, আমরা জানি না যে ওখানে আগে আছে, কিন্তু ওই সিস্টেম, ডিবিএমএস সিস্টেম আমাদের সেই মেসেজটা দেবে যে অলরেডি এই ডেটাটা এখানে এক্সিস্ট, এটা আছে, এই ডেটা আর এখানে দেয়া যাবে না। এইভাবে এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করাই হয়েছে, এটা এর অ্যাডভান্টেজ, যেটা ফাইল সিস্টেমে ছিল না। নেক্সট, কন্ট্রোল কি ইনকনসিস্টেন্সি, এই যে এটার সঙ্গে তো এটা রিলেটেড, আমরা আগেও দেখলাম যখনই ডুপ্লিকেশন থাকছে না, যখনই সমস্ত কিছু ঠিকঠাকভাবে হচ্ছে একটা টেবিলের, তখন অবশ্যই সেটা কনসিস্টেন্টই হবে। এক জায়গা থেকে একটা অ্যাকাউন্ট থেকে টাকা বেরোলো, আরেকজনের অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে গেল, তাহলে এখান থেকে 500 টাকা কাটলো, আরেকজনের অ্যাকাউন্টে 500 টাকা ঢুকলো, তাহলে আগেও যা অ্যামাউন্ট ছিল দুটো অ্যাকাউন্ট মিলিয়ে, পরেও দুটো অ্যাকাউন্ট মিলিয়ে সেম অ্যামাউন্টই থাকবে। এই যে কন্ডিশন, এটাকেই বলে কনসিস্টেন্সি। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে, তো এটা কি করছে যে না, ডেটাবেস কিন্তু এই টাইপের যে ট্রানজ্যাকশানের কাজ বা রেকর্ড রাখার কাজ, সেক্ষেত্রে ডুপ্লিকেশন আনছে না, ট্রানজ্যাকশানগুলো ঠিকঠাক মতন হচ্ছে, যার ফলে এটা কি করছে না, অসঙ্গতিটাকে কন্ট্রোল করছে, এটাকে একটা কনসিস্টেন্ট অবস্থায় রেকর্ডগুলোকে রাখছে। তাহলে ইট কন্ট্রোলস ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, কনসিস্টেন্ট রাখা মানেই কন্ট্রোল করা ইনকনসিস্টেন্সিকে। ঠিক আছে, আর কি, প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস অফ ডেটা, আগেই বললাম ডেটা সিকিউরিটির ব্যাপার। এখানে ডিবিএমএসে চাইলেই, ডিবিএমএসের প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে, আলাদা আলাদা স্টেপে জন্য আলাদা আলাদা ইউজার, আমরা আগের দিন কিন্তু কম্পোনেন্ট অফ ডিবিএমএসে ইউজার যে একটা প্রধান একটা কম্পোনেন্ট, সেটা নিয়ে একটু পড়েছিলাম। সেখানে আমরা জেনেছি যে ডিবিএমএসের আলাদা আলাদা ইউজার হয়। একজন ডিবিএমএসের পুরো ডিবিএমএসটাকে কন্ট্রোল করে, যাকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে, যারা ডিবিএমএসের অ্যাপ্লিকেশনগুলো বানায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, যারা ডেটাবেসটাকে একদম এন্ড ইউজার, যারা আমরা আমাদের মতন যারা জাস্ট ওটাকে এমনি ব্যবহার করছে, আমরা জানি না ইন্টারনালি ওর মধ্যে কী চলছে, কীভাবে কী রেকর্ড স্ট্রাকচার, সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, জাস্ট আমরা ওটাকে ইউজ করতে পারছি, সেই এন্ড ইউজার। তো প্রত্যেকের আলাদা আলাদা অথেন্টিকেশন আছে, আমি ওই অবধিই করতে পারবো, আরেকজন সেটাই করতে পারবে, এবং ডিবিএ যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সে পুরোটাকেই কন্ট্রোল করতে পারবে। এই যে আলাদা আলাদা অথেন্টিকেশনের জায়গাটা, অথরাইজেশনের ব্যাপারটা, এটা কিন্তু ফাইল সিস্টেমে ছিল না, ডিবিএমএসে আছে, যার ফলে অবশ্যই সিকিউরিটি অনেক বেশি, ডেটা সিকিউরিটি, যে কেউ চাইলেই আমার ডেটা অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, যার যেখানে অথরাইজ, যেখানে আছে, যেখানে আমার ব্যাংক, যদি অনলাইনে এখন অনেক ব্যাংক ট্রানজ্যাকশান হয়, তো কেউ চাইলেই আমার অনলাইনে মোবাইলের থ্রু দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট কেউই হট করে অ্যাক্সেস করতে পারবে না, কেন সেখানে ওটিপি জেনারেট করে, সেখানে আমাকে ওটিপি দিতে হয়, আমার মোবাইলেই সেটা আসবে। এরকম অনেক রকমের সিকিউরিটি ব্যবস্থা ডিবিএমএসে রয়েছে, যেটা ফাইল সিস্টেমে ছিল না। ঠিক আছে, নেক্সট কি, ফেসিলিটেট শেয়ারিং অফ ডেটা বিটুইন ইউজার। যে এন্ড ইউজারগুলো রয়েছে, বা যে কোনো যে বিভিন্ন পর্যায়ের যে ইউজার ডিবিএমএসে আছে, তারা নিজেদের মধ্যে ডেটা শেয়ারিং করতে পারে, অবশ্যই সেটা অথরাইজড হলেই। ঠিক আছে, নেক্সট, ইন্টিগ্রিটি অফ ডেটা। ডেটা ইন্টিগ্রিটি বা ইন্টিগ্রিটি অফ ডেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ডিবিএমএসে। সেটা হচ্ছে কি না, ডেটার কারেক্টনেস অ্যান্ড কমপ্লিটনেস অফ ডেটা। মানে একটা টেবিলে আমি রেকর্ড দিলাম, যেখানে একটা অ্যাট্রিবিউট রয়েছে এজ, তো কারোর এজ তো -500,
-5 -11 এরকম টাইপের, তো মাইনাসে তো কারোর এজ হতে পারে না। তো আমি যখনই ওরকম কোনো টেবিলে ওই কলামে কোনো রেকর্ড এরকম টাইপের ইনসার্ট করতে যাব, তখন আমাকে ওখান থেকে একটা মেসেজ শো করবে যে এটা ইনভ্যালিড। এই যে কোনো রেকর্ডের কোনো ফিল্ডে যখনই আমরা কোনো ভ্যালিড কোনো ভ্যালু দেব না, ইনভ্যালিড কোনো ভ্যালু দেব, তখন ওখান থেকে যে একটা মেসেজ শো করা, যে ওখানে আমাকে ইনফর্ম করা যে আপনি একটা ভুল ডেটা এখানে ইনপুট করছেন। এই যে কারেক্টনেসের ব্যাপারটা, বা আমি একটা ফর্ম অনলাইনে কোনো জায়গায় ভর্তির ফর্ম ফিল আপ করছি, আমি একটা কোনো কলাম বাদ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, তো ওখানে আমাকে শো করবে যে আপনি ওই কলামটা ফিল আপ করেননি, আপনি ওটা ফিল আপ করুন, তবে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে পরের পেজে যেতে পারবেন। এই যে কমপ্লিটনেস, এই জিনিসগুলো এটাকেই বলছে ডেটা ইন্টিগ্রিটি, যেটা ডিবিএমএসে আছে, ফাইল সিস্টেমে ছিল না। ঠিক আছে, এগুলো ডিবিএমএসের অ্যাডভান্টেজ, সুবিধা। আর ইজি ডেটা সার্চিং, অবশ্যই আমরা যে কোনো ডেটা কোয়ারি যখন করছি, আমরা ডিবিএমএস সিস্টেমের দ্বারা আমরা সহজে সেই ডেটা, যেমন গুগল আমরা প্রত্যেকে জানি একটা দারুণ সার্চ ইঞ্জিন, যেখানে আমরা যা কিছুই সার্চ করছি আমরা সেটা সম্পর্কে জিনিস আমাদের কাছে চলে আসছে। তো এত হিউজ পরিমাণ ডেটা কোথায়, কীভাবে সেই জিনিসটা ম্যানেজ হচ্ছে, সেটা অবশ্যই কোনো ডিবিএমএসের সাহায্যে, কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে ওই হিউজ পরিমাণ ডেটাগুলো ম্যানেজ হচ্ছে, এবং সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি খুব ইজিলি, খুব ইজিভাবে আমরা সার্চ করে যে কোনো ডেটাকে আনতে পারছি। অবশ্যই সেই ডিবিএমএস তারা যে ডিবিএমএসটা ইউজ করে সেখানে সেইভাবেই জিনিসটা তৈরি করা হয়েছে, যে যেন এন্ড ইউজার খুব সহজে যে ডেটাটা অ্যাক্সেস করতে চাইছে, যেটা সার্চ সে করেছে, সেটা যেন পায়, মানে সেই সার্ভিসটা যেন সে পায়। তো এগুলো হলো ডিবিএমএসের অ্যাডভান্টেজ, আর এগুলো হলো ফাইল সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ছোট্ট জিনিস বলে নিই, এইখানেও এই পেজেও ওই অ্যাডভান্টেজ ওগুলোই লেখা আছে। আর একটা এখানে অ্যাডভান্টেজ এক্সট্রা আমি এখানে লেখা আছে, ডেটা ইন্ডিপেন্ডেন্স। এটা বুঝতে গেলে তোমাদের ডিবিএমএসের স্কিমা আর্কিটেকচারটা সম্পর্কে আগে বলবো, তারপরে এই ডেটা ইন্ডিপেন্ডেন্সের অ্যাডভান্টেজটা কী সেটা আমি পরে ভিডিওতে বোঝাবো। যেটা ইন্ডিপেন্ডেন্সে ডেটা বেসের যে স্কিমা হয়, যে স্ট্রাকচার হয়, আলাদা আলাদা লেয়ার হয়, সেগুলোর প্রত্যেকটা লেয়ারের ফাংশন একটা লেয়ারের ফাংশনের উপর ডিপেন্ড করে না। জাস্ট তোমরা এই ভিডিওতে এইটুকুই বোঝো যে একটা লেয়ারের ফাংশন আরেকটা লেয়ারের ফাংশনের উপর ডিপেন্ড করে না। মানে ধরো 3তলা বাড়ি, দোতলায় কিছু হয়ে গেলে 3তলার লোকের তাতে কোনো কিছু অসুবিধা হবে না, বা 3তলায় কিছু হয়ে গেল তো 1তলার মানুষের তাতে কোনো কিছু অসুবিধা হবে না। এরকম টাইপের যে সিচুয়েশান, এটাকে বলে ডেটা ইন্ডিপেন্ডেন্স। একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর ডিপেন্ড করছে না। এটা বিস্তারিতভাবে আমি পরে এই স্কিমা আর্কিটেকচার যখন বোঝাবো, তখন এই ডেটা ইন্ডিপেন্ডেন্স অ্যাডভান্টেজটা ডিবিএমএসের, এটা তোমাদের বুঝিয়ে দেবো। এবার বলি, একটু ছোট করে বলে রাখি, তোমরা প্রত্যেকে এটা জানো যে ডেটাবেস কোথায় ডিবিএমএসের অ্যাপ্লিকেশান, কোথায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লাই হয়, সর্বত্রই এই মুহূর্তে হচ্ছে। সে তুমি রেলওয়ের টিকিট রিজার্ভ করো, কি এয়ারলাইন্সের টিকিট রিজার্ভ করো, কি ব্যাঙ্কিং সেক্টর, কি স্কুল সিস্টেম, এডুকেশন সিস্টেম, যা কিছুই বলো, এখন সমস্ত জায়গায় ট্রানজ্যাকশন বা রেকর্ড যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা অ্যাক্সেস করি, সব কিছুই ডিবিএমএসের মাধ্যমেই হয়। এখানে আমি জাস্ট 3টে নাম লিখেছি। ব্যাঙ্কিংয়ের অল ট্রানজ্যাকশন ডিবিএমএসের মাধ্যমে হচ্ছে, যে যাচ্ছে আসছে রেকর্ড কোথায়, সমস্ত কিছুই ডিবিএমএসের মাধ্যমে হয়ে থাকে। এয়ারলাইন্সের রিজার্ভেশন শিডিউল যেগুলো দেখায়, যে কখন কি ফ্লাইট চলবে, কোনটা কি ডিলে আছে, এই সমস্ত রেকর্ড ডিবিএমএসের মাধ্যমে অ্যাক্সেস হচ্ছে। ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন বলো, গ্রেডিং সিস্টেম বলো, মানে রেজাল্ট, সমস্ত কিছুই ডিবিএমএসের মাধ্যমে। আমি জাস্ট 3টে দিয়েছি, তোমরা এরকম আরও অনেক রিয়েল লাইফে এরকম অনেক এক্সাম্পল পেয়ে যাবে, সেগুলো তোমরা কোথায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ্লিকেশন হিসেবে, উদাহরণ হিসেবে সেগুলোকে দিয়ে দিতে পারো। ঠিক আছে, যারাই এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা ফিডব্যাক দেবে।